ভোরের অন্ধকার সরে যাওয়ার সঙ্গে সঙ্গে উল্টোডাঙ্গার খালপাড়ে রক্ত কাদায় মাখামাখি গোপালের লাশ পাওয়া গেল। না, লাশ শনাক্ত করার জন্যে সুন্দরলাল, নানকা কিংবা বস্তির কাউকে ডেকে নিয়ে আসার প্রয়োজন হলো না। আইসি রণজিৎ সমাদ্দার নিজেই শনাক্ত করলেন তার অতি পরিচিত ভ্যানচালক গোপাল মাহাতোকে। রণজিৎ সমাদ্দার মাথার টুপি খুলে শ্রদ্ধা জানালেন গোপালের আত্মাকে। এএমআই বিলাসবাবু আর হেড কনস্টেবল নীরদবাবুর চোখ মুখের ক্যানভাস পরে নিলেন দৃষ্টির ঝলকে। চিন্তার ভাঁজ ফেললেন সমস্ত কপাল জুড়ে। পুলিশের চাকরির জমা হওয়া অভিজ্ঞতার খাতায় মনের সব প্রশ্ন তোলপাড় করে খুঁজতে থাকেন। কে মারতে পারে? কেনই বা মারতে পারে? এমন একজন নিষ্পাপ নিপাট ভালো মানুষকে কেন হত্যা করা হলো? খুনের তো একটা মোটিভ কিংবা উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যের ঊর্ধ্বে কখনো থাকে টাকা পয়সার ধন সম্পত্তির চাহিদা, কখনো থাকে নারী ঘটিত লোভের মুখোশ, আবার কখনো থাকে হিংসার চকচকে চোখ। না, হিসাব কোনোভাবেই মেলে না রণজিৎ সমাদ্দারের। গোপাল মাহাতো হত্যার পেছনের আসল কারণ কিছুতেই মেলাতে পারেন না তিনি। নিজের লাশ টানা ভ্যানে শেষ পর্যন্ত নিজেকেই লাশ হয়ে চড়তে হলো গোপাল মাহাতোকে। সত্যি ভাবতেই অবাক লাগে। নিষ্ঠুর পরিণতি ছাড়া এমন ঘটনা কখনো ঘটবার কথা নয়। 3 চাকার রিস্কা ভ্যান চালক গোপাল মাহাতো। সেই কতদিন আগে ওর পূর্বপুরুষেরা অভাবের হাত ধরে বিহারের প্রত্যন্ত গ্রাম ছেড়ে পাড়ি দিয়েছিল কলকাতায় কোনো চাকরির সন্ধানে। তবে হ্যাঁ, সূত্র অবশ্য একটা ছিল। গোপাল মাহাতোর ঠাকুরদার পিস্তুত ভাই ধানি রায়। শিয়ালদার রেল স্টেশনে ধানির জীবিকা ছিল মোড় বাহকের, অর্থাৎ পুরানো আমলের কুলি। এখন অবশ্য নামকরণের আধুনিকতায় কুলিদের বলা হয় লাইসেন্সড পোর্টার। অনেক দিন আগে গোপালের ঠাকুরদাকে খবর পাঠিয়েছিল ধানি। পোস্ট কার্ডের ধূসর বুকে 4 লাইনের ভাষা। कलकत्ता चला आओ, कुछ ना कुछ इंतजाम हो जाएगा। बंगाल में मर्द आदमी अपना रोटी कमा लेता है, फिकर मत कर। ধানির পোস্ট কার্ডের অসম্মান করেনি শিবপূজন মাহাতো। আড়া জংশনের কাছে কুলারিহা স্টেশন থেকে লোটা কম্বল সম্বল বেঁধে নিজেই পাড়ি দিয়েছিল ধানির ডাকে। কিন্তু শিয়ালদায় পৌঁছেই জুটে গিয়েছিল বহুদিন ধরে আশায় থাকা একটি কাজের, সেটাও পিস্তুত ভাই ধানির চেষ্টায়। কুলিদের সর্দার লেবার মেটকে কিছু ভেট অবশ্য দিতে হয়েছিল। তা দিতে হোক, কিন্তু লাল জামা আর চকচকে পেতলের তকমা তো জুটেছিল, সঙ্গে বিনা ভাড়ায় 7 নম্বর প্ল্যাটফর্মের বেঞ্চ। শীতকালে একটু কষ্ট হলেও গরমের দিনে ছিল একেবারে আরাম। গোপাল মাহাতোর পূর্বপুরুষের কলকাতায় সেই থেকে শুরু। কাকুরগাছির বস্তিতে একটু ছোট ঘর ভাড়া নিয়ে বছরখানেক পরেই পরিবার এনে তুলেছিল শিবপূজন। গোপালের বাবা অর্থাৎ সুন্দরলাল মাহাতো জোয়ান হয়ে উঠতে না উঠতেই জুড়ে গিয়েছিল বিলাসবাবুর কারখানায়। কারখানা বলতে ভাঙ্গাচোরা লোহা লক্ষ্যরের ডিপো। প্রথম বিক্রমবাবুর 5 ফরমাস খাটত সুন্দর। সুন্দরলাল দেখতে ছিল লম্বা চওড়া স্বাস্থ্যবান ডানপিটে শরীর, তাই তাগড়াই চেহারার গুণে হাতে লাঠি তুলে বেয়ারা সুন্দরলাল প্রমোশন পেয়ে হয়ে গেল দারোয়ান সুন্দরলাল। বিয়ের সময় শিবপূজন বেয়াইকে বলেছিল দারবান। বিয়ের পর সুন্দরলালকে অবশ্য বেশি দিন দারবানের চাকরি করতে হয়নি। বিক্রমবাবুর লোহা লক্ষ্যরের কারখানা হঠাৎ বিক্রি হয়ে গিয়েছিল। আর 5টা কর্মচারীর মতো ছাঁটাই হয়েছিল সুন্দরলাল, কিন্তু ছাঁটাই করলেও একেবারে রাস্তায় ফেলে দেয়নি বিক্রমবাবু। টাকার বদলে বিশ্বাসী সুন্দরলালকে কিনে দিয়েছিল 3 চাকার একটি সাইকেল ভ্যান এবং তার সাথে জামাইয়ের সিমেন্ট গোডাউনে তার একটি কাজও জোগাড় করে দিয়েছিল। সকাল থেকে সন্ধে অবধি সিমেন্ট টানার ফাঁকে ফাঁকে কাঠকুটো এটা সেটা বহে বহে
আয় মন্দ ছিল না সুন্দরলালের। অন্তত মা বাবা বউ আর ছেলে গোপালের ভরণ পোষণের তুলনায়। গোপালের দাদু শিব পূজনের ইচ্ছে ছিল অন্য, স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। বাপদাদার মতো গোপাল কেন কষ্টের মোট বইবে, কুলি দারোয়ান অথবা রিস্কা চালক হবে। ও স্কুলে পড়বে, বাঙালিদের মতো গ্যাট গ্যাট করে বড় হবে। নিজের বুড়ো হয়ে যাওয়া শক্তির সঙ্গে ছেলে সুন্দরলালের শক্তি জুড়ে গোপালকে মানুষ করবে মানুষের পরিচয়। অতএব গোপালের যখন 7 বছর বয়স, তখন কাকুরগাছি বস্তির পাশের একটি প্রাইমারি স্কুলে তাই একদিন ভর্তিও করে দিয়েছিল গোপালকে। কিন্তু না, শরীরের শক্তি বেশি দিন বইল না শিবপূজনের। শিয়ালদার প্ল্যাটফর্ম থেকে নীলরতন হাসপাতালের বেডহীন চাতালে মাত্র 1.5 দিন স্যালাইন টানতে টানতে ফুরিয়ে গেল জীবনের সব স্বপ্ন এবং স্বাদ। বাপের ক্রিয়া কর্ম করে আবার ভ্যান রিক্সা নিয়ে নেমে পড়ল সুন্দরলাল। তার কাঁধে যে তখন অনেক বোঝা, মায়ের বোঝা, ছেলে বউয়ের বোঝা। সেই বোঝা টানতে টানতেই নতুন এক বোঝা জুটল লক্ষ্মী। সুন্দরলালের মেয়ে হল এবং গোপালের বোন। আরজি কর হাসপাতালের ডাক্তারবাবু পরামর্শ দিয়েছিলেন সুন্দরলালকে। বলেছিলেন, ভেসেক্টমি করিয়ে নাও সুন্দর, তোমার ভালোর জন্যই বলছি। ভ্যান রিক্সা চালিয়ে যা রোজগার করো তাতে পরিবার আর বাড়িও না, এতে পরবর্তীতে খুব অসুবিধা হবে। কিন্তু না, সেদিন রাজি হয়নি সুন্দরলাল, রাজি হয়নি তার বউ কেতকী দেবীও। ছেলে মেয়ে যে ভগবানের দান, ডাক্তারবাবুর ছুরিতে এসে দান কেটে দিলে অনেক পাপ হবে যে। সুতরাং পাপ না বাড়িয়ে বংশ বাড়িয়েছিল সুন্দরলাল। একের পর এক, গোপালের পর লক্ষ্মী, লক্ষ্মীর পর দুর্গী, দুর্গীর পর নানকা, নানকার পর আবার আরজি কর হাসপাতালে ভর্তি হয়েছিল কেতকী দেবী। কিন্তু এবার আর বাড়ি ফেরা হয়নি। ডাক্তারবাবু সন্তান ও মায়ের মধ্যে কাউকে বাঁচাতে পারলেন না। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে কপাল চাপড়েছিল সুন্দরলাল। 2 ছেলে আর 2 মেয়ে নিয়ে অনটনে টান টান সুন্দরলাল একটুও বিচলিত বা বিচ্যুত হয়নি। ততদিনে গোপাল 4 ক্লাস পাশ করে 5 কক্ষে পা দিয়েছে। ভাইয়ের বইপত্র নাড়াচাড়া করতে করতে লক্ষ্মী শিখে নিয়েছে বর্ণ পরিচয়। দুর্গী ছড়া কাটে মুখে মুখে। নানকা অবশ্য একটু অন্যরকম, আধো আধো বাংলায় তার টান বেশি। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, ধীরে ধীরে সে বলতে শিখেছে। সারাদিনের খাটনির পর কেতকিহারা বস্তির ঘরে ছেলে মেয়েদের পড়াশোনার ধুম দেখে দেখে শ্বাস ছেড়েছে সুন্দরলাল, তৃপ্তির শ্বাস। নিজে কিংবা বাপ ঠাকুরদা গোরান গত্তর টিপছাপ হলেও ছেলেমেয়েরা অন্তত পড়াশোনা শিখেছে, এটা ভেবেই তার শান্তি। কিন্তু খরচের বোঝা টানার চিন্তায় সুন্দরলালের স্বপ্নের জাল ধীরে ধীরে আবছা হয়ে যায়। তিরি তিরি নেচে বেড়ায় রাশি রাশি মাকড়সা। গোপাল নানকার কথা বাদ দিলেও লক্ষ্মী দুর্গীর তো বিয়ে দিতে হবে। মেয়ে মানুষের গতর কলা গাছের মতো, দরাম দরাম করে বাড়তে কতদিন। দেশ গ্রামের 36 কাঠা জমি তো শিবপূজন কবেই বেচে দিয়েছে। অবশ্য 4 কাঠা জমি কেনা আছে ভাটপাড়ায়। শিবশরণের ইচ্ছে ছিল সুন্দরলাল সেখানে বাড়ি বানাবে। কিন্তু বাড়ি দূরে থাক, সংসারের জোয়াল টানতে গিয়ে খড়ের চাউনি দেওয়া ঘরও বানানো হয়নি। নগদ না থাকলেও কিছু গয়না আছে। মায়ের 30 তোলা রূপোর গয়না আর কেতকির 5 তোলা সোনা আর 20 তোলা রূপোর গয়না। কিন্তু সে আর কতটুকু? যা আছে তাতে এই বাজারে এক মেয়েরই বিয়ে হবে না। সুতরাং এখন সম্বল শুধু গোপাল আর নানকা। পড়াশোনা শিখে গভর্নমেন্ট অফিসে কাজ জোটাতে পারলে লক্ষ্মী আর দুর্গীর হিল্লে হয়ে যাবে। তারপর গোপাল আর নানকার বিয়ে দিতে হবে। ছেলেদের বিয়ের কথা ভাবতেই চকচক করত সুন্দরলালের চোখ। না, 1 পয়সাও ছেলেদের বিয়েতে নেব না, কিন্তু ছেলের বউ দেখে শুনে নেব।
একদম সুন্দরী রূপসী মেয়ে দেখে তার ছেলেদের বিয়ে দেবে। কিতকিচ্ছে সুন্দরী না হলে গোপাল আর নানকার বিয়েই দেবে না। এই সব 7-5 ভাবতে ভাবতেই ভোরের আলো গায়ে মাখিয়ে মুখে গানের কলি ভাজতে ভাজতে ফাঁকা রাস্তায় সেদিন ভ্যান উড়িয়ে দিয়েছিল সুন্দরলাল। अजीब दास्तां है ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें है प्यार की, न वो समझ सके न हम, अजीब दास्तां है ये। কেষ্টপুরের শঙ্করবাবুর দোকান থেকে জানালার কপাট নিয়ে পৌঁছাতে হবে বাগুইহাটির রতনবাবুর বাড়ি। সকাল সকাল সেরে ফেলতে হবে রতনবাবুর কাজ। তারপর 6 টন সিমেন্ট পৌঁছাতে হবে যশোর রোডে। 6 টন মানে 120 বস্তা। 10-12টা ক্ষেপ তো লাগবেই। বৃষ্টি না হলে আর রাস্তা ফাঁকা থাকলেও কাজ কটা সারতে সারতে দুপুর 2টো তো বেজেই যাবে। তারপর এক ঝলক বস্তিতে ফেরা, বুড়ি মায়ের হাতে পাকানো চাউল, অড়হর ডাল আর করলা ভাজায় খাওয়া শেষ করে আবার পাড়ি দিতে হবে নাগের বাজার। মানিকবাবুর দোকান থেকে টিভি ফ্রিজ নিয়ে পৌঁছাতে হবে এদিকে ওদিকে সব গ্রাহকদের বাড়িতে। তার আগে ভালো করে পরিষ্কার করতে হবে সিমেন্ট মাখা ভ্যান। বালতি বালতি জল ঢেলে স্নান করতে হবে। ভ্যানে সিমেন্টের গুঁড়ো দেখলে রেগে টং হয়ে যাবে মানিকবাবু। রোকে, এই ভ্যানওয়ালা, রোকে রোকে। ফুরফুরে মনের ভাবনার দাপট এক ধমকে উড়িয়ে দিয়ে সুন্দরলালকে দাঁড় করিয়েছিল পুলিশবাবুটা। नमस्ते साहब। ডান হাতে ব্রেক চেপে বা হাতে নিজের কপাল ছুঁয়ে সেলাম জানিয়েছিল পুলিশকে। আয়, এদিকে আয়, জলদি আয়। গলির মুখে আহ্বান করেছিল পুলিশবাবুটা। जल्दी क्यों साहब? অবাক হয়ে জানতে চেয়েছিল সুন্দরলাল। আরে বাবা, একটা লাশ পৌঁছে দিতে হবে মর্গে। लेकिन साहब हम ही तो लाश टानी ना। কেন টানবি না কেন? টাকা পাবি। नहीं साहब, हमको बहुत काम है। চুপ শালা, পুলিশের মুখে মুখে কথা। বহুত কাম হ্যায়, কাম একেবারে বের করে দিব। চল। সেই শুরু গোপাল মাহাতোর বাবা সুন্দরলালের ভ্যানে সেই প্রথম লাশ চাপানো শুরু। লাশ চাপানো ভ্যানে কেউ কি আর অন্য জিনিস চড়াতে যাবে? অতএব সেদিন থেকে সুন্দরলালের সব দরজা বন্ধ হয়ে গেল। সিমেন্টের দরজা, কাঠের চৌখাটের দরজা, টিভি, ফ্রিজ, লোহা লক্কর, স্যানিটারি আইটেম, আলুর বস্তা, সবজির ঝুড়ি, সব দরজা বন্ধ হয়ে গেল। খোলা রইল শুধু থানার দরজা, লাশ টানার দরজা। কোনো সপ্তাহে 2-1 দিন হয়, কোনো সপ্তাহে ভো ভক্কা। তবে আয় মন্দ হয় না। যা পায় তাতে খেয়ে পুড়ে পুষিয়ে যায়। এক একটা লাশ টানে আর মন খারাপ হয়। খারাপ মনে বাড়ি ফিরে ভ্যান ধুয়ে মুছে সাফ করে। বালতি বালতি জল নিজের গায়ে ঢেলে নিজেকে শুদ্ধ করে। ঘরে ঢুকে কোনোদিন খেতে পারে, আবার কোনোদিন খেতে পারে না। পচা গলা, লাশের গন্ধ স্নায়ুতে মাখামাখি হয়ে পাকস্থলিতে পাক তোলে। বমি আসে সুন্দরলালের। ঝিম হয়ে পড়ে থাকে বিছানায়, কপাল চাপড়ায় নিজের ভাগ্য চিন্তা করে। রাতে দরজায় কড়া পড়ে। গোপাল নানকার ঘরে ফেরার আওয়াজ। পড়াশোনা ছেড়ে ওরা ততদিনে জুড়ে গেছে চায়ের দোকানের কাছে। লক্ষ্মী আর দুর্গি বড় হয়ে উঠেছে। তারা এখন হাতে হাতে ঠাকুমাকে সাহায্য করে। মাঝে মাঝে ভেবেছে পালিয়ে যাবে, বস্তির সংসার গুটিয়ে চলে যাবে কুলারিহা, কিন্তু পারেনি। এই সব ভাবতে ভাবতেই একদিন মা মারা গেল সুন্দরলালের। ঘরে 2 মেয়েকে পাহারা দিতে গিয়ে ভ্যান তুলে দেয় গোপালের হাতে। গোপাল কিন্তু সুন্দরলালের মতো অমন বোকা ছেলে ছিল না। লাশ থাকলে থানা ঘুরে মর্গে পৌঁছে দিয়ে উল্টো মুখো চলে যেত। কখনো বেলঘড়িয়া আগরপাড়া, কখনো বরানগর শ্যামবাজার কলেজ স্ট্রিট। খেপ মারত এটা ওটা। সুন্দরলালের মতো অমন নাকও উঁচু ছিল না গোপালের। লাশের গন্ধ কখনো ছুঁয়ে দিতে পারত না তার নাকের কোনো স্নায়ু।
টুকটুক বাতিক ছিল না একটুও। ছুত অছুত সংস্কার কুসংস্কারকে পাত্তাও দিত না গোপাল। দেবে কেন? সে তো আর বাপ সুন্দরলালের মতো টিপছাপ ছিল না, রীতিমতো সই করতে পারত। হিন্দি, বাংলা, ইংরেজিতে গোটা গোটা লিখতে পারত। খবরের কাগজ, পোস্টার, লিফলেট গড়গড়িয়ে পড়ে ফেলতে পারত। লাশ টানা ভ্যানে দেবতার মূর্তি? বয়সের চেয়েও চিন্তার ভারে বুড়িয়ে যাওয়া সুন্দরলাল ছেলের কথা শুনে আঁতকে উঠত, মাথা নাড়াত, বলতো, गुनाह, पाप, बहुत बहुत पाप। অরহর ডালের বাটিতে রুটি চিবিয়ে চিবিয়ে হো হো করে হেসে উঠত গোপাল। চায়ের দোকান থেকে ফেরত নানকা ভাইকে সাক্ষী করে বলতো, তুমি কি দেখেছো কখনো বাবা? গোপালের দিকে নানকা থাকলেও লক্ষ্মী আর দুর্গি থাকত বাবা সুন্দরলালের পক্ষে। বোনদের কথা শুনে হেসে উঠত গোপাল, তোদের হাতে মেহেন্দি লাগানোর ব্যবস্থা তো করতে হবে। বিয়ের কথা শুনে লজ্জায় লাল হয়ে যেত লক্ষ্মী দুর্গি। শেষ পর্যন্ত অবশ্য গোপাল আর নানকা বোনদের হাতে মেহেন্দি লাগাতে পেরেছিল। দুই বোনকেই বিয়ে দিয়েছিল, লক্ষ্মীকে খিরিতপুরে আর দুর্গিকে লাল গোলায়। লক্ষ্মীর বর কাপড় সেলাইয়ের ব্যবসা করে আর দুর্গির বর রেলের গেটম্যানের চাকরি করে। মরবার আগে সুন্দরলালের ইচ্ছে গোপাল আর নানকার বিয়ে দেওয়ার। নানকার কথা আলাদা, ওর নিজের দোকান হয়েছে, চা পান বিড়ির দোকান। কিন্তু গোপালকে কে মেয়ে দেবে? লাশ টানা ভ্যান চালকের জন্য মেয়ে পাওয়া কি এতই সোজা? চিন্তায় চিন্তায় মাঝরাতেই বিছানা থেকে উঠে পড়ত সুন্দরলাল। অন্ধকার হাতড়ে বস্তি ঘরের বাইরে চলে আসত। আকাশের দিকে তাকিয়ে তারা দেখতে দেখতে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ত। ছানি পড়া চোখের বলয় জুড়ে ঘুরে বেড়ায় সাইনা বানুর মতো সুন্দরী একটি মেয়ে, গোপালের বউ। সেই গোপাল শেষ পর্যন্ত লাশ হয়ে গেল। মোবাইল ফোনে ফোনে খবর চলে যায় থানায়। রণজিৎ সমাদ্দারের জিপেও ওয়্যারলেস লাগানো, সুতরাং অকুস্থলে ফটোগ্রাফার থেকে শুরু করে কুকুর পর্যন্ত ছুটে আসতে দেরি হয় না। দেরি হয় না সকাল ভাঙ্গা মানুষের দল এসে জমা হতে। সবার মুখে এক কথা, এ যে গোপাল, ভারী ভালো ছিল মানুষটা। রোজ দুবেলা ভ্যান টানতে টানতে গলা ছেড়ে দিত, আপন মনে গানের ভুবন ভরিয়ে রাস্তা পাড়ি দিত। চেনা জানা মানুষদের নমস্তে সম্বোধন করে শ্রদ্ধা জানাতো ভালোবাসা। এমন মানুষটাও খুন হতে পারে? পারে গো পারে, জঙ্গলের রাজত্বে সব পারে। 1.5 ইঞ্চি কলার লাগানো খদ্দরের পাঞ্জাবি পরা শরীর ঠেলে অনেক কষ্টে ভিড়ের সামনে এসে দাঁড়ান ভানু প্রতাপ বাবু। হেরে গেলেও এলাকার ভোটে প্রার্থী হন বারবার। রাজনীতির মানুষ তিনি। এলাকায় এমন একটা অনাচ্ছেষ্টি কাণ্ড দেখলে কি আর চুপ করে মুখ বুজে থাকা যায়? সরকারি লিজে নেওয়া ডোমেরা পৌঁছে গেছে। যতগুলো দরকার তার চেয়েও ঢের ঢের বেশি ফটো তোলা হয়ে গেছে। কুকুর শুকে নিয়েছে গোপালের শরীরের সমস্ত গন্ধ, শুকে নিয়েছে গোপালের রক্তের শেষ আষ্টে ঘ্রাণ। খালপাড়ের কাদা আর রক্তের গন্ধ শুকতেও ভুল করেনি ডনি। সুতরাং লাশটাকে বেঁধে থানায় পাঠিয়ে দেওয়া দরকার, কারণ যত বেলা বাড়বে ততই বাড়বে মানুষের ভিড়। বিলাসবাবু, সব কিছু ঠিকঠাক দেখে নিন, কোথাও কোনো ত্রুটি যেন না থাকে। গোপাল মাহাতোর খুনিকে খুঁজে বের করতেই হবে। জিপে পা রাখার আগে নির্দেশগুলো শুনিয়ে দেন রণজিৎ সমাদ্দার। কোথাকার কে একজন ডোম ভ্যান চালক মরেছে, তার জন্য পুলিশের দরদ একেবারে উতলে উঠেছে। কত সব সেলিব্রিটিটা হাফিজ হয়ে যাচ্ছে, সেদিকে তো পুলিশের কোনো ভ্রুক্ষেপ নেই, আর এই গোপালের জন্য দরদ উতলে উঠেছে। রণজিৎ সমাদ্দারের নির্দেশ শেষ হতে না হতে গুনগুন শুরু হয় জনতার ভিড়ে। কচি কাঁচা বাচ্চারা তো উধাও হয়ে যাচ্ছে, ড্রেনের মধ্যে পাওয়া যাচ্ছে কঙ্কাল, সে ব্যাপারে তো পুলিশ কিছুই করতে পারছে না। আর একদল ফিসফিস গুঞ্জন তোলে। গুঞ্জন, অভিযোগ কিংবা সমালোচনা
সবই কানে যায় রণজিৎ সমাদ্দারের। রাগে চেঁচিয়ে উঠতে ইচ্ছা করে, কিন্তু না, মন শক্ত রেখে গোপাল হত্যার খুনিকে খুঁজে বের করতে হবে। তাছাড়া দর্শক জনতারই বা কী দোষ? দিনের পর দিন পুলিশের বিরুদ্ধে খবরের কাগজের প্রয়োজনা পড়ে পড়ে মানুষের মনে ক্ষোভ জমা হয়ে আছে। সে ক্ষোভে পাথর চাপা দেবেন কি করে? গোপালের ভ্যানেই লাশটা চাপিয়ে দিই স্যার। অনুমতি চান বিলাসবাবু। একজন চালক হলে যা ভালো বোঝেন করুন। ভাগ্যের নিষ্ঠুর পরিণতির কথা ভেবে দীর্ঘশ্বাস ছাড়েন রণজিৎ সমাদ্দার। তারপর জিপে চড়ে বসেন এবং জনতার ভিড় কাটিয়ে গাড়ির ধোঁয়া ছাড়তে ছাড়তে বেরিয়ে যায় জিপ। থানায় যাবেন তো স্যার? খালপাড় ছেড়ে বড় রাস্তায় উঠে জানতে চান জিপ চালক কনস্টেবল ধনপতি রায়। না, ভিআইপি রোডে স্বপনবাবুর ফ্ল্যাটে চলো। ছোট্ট জবাব দিয়ে সকালের জমে ওঠা ট্রাফিক ভিড় দেখতে থাকেন রণজিৎ সমাদ্দার। পুলিশের চাকরিতে খুন জখম কম দেখতে হয়নি, অথচ আজকের মতো মন ভারী কোনোদিনও হয়নি রণজিৎ সমাদ্দারের। স্বপনবাবুর ওখানে যাওয়ার কোনো ইচ্ছা নেই, কিন্তু না গিয়েও উপায় নেই। স্বপন অপেক্ষায় থাকবেন, আজই সব ফাইন্যান্স করার কথা। রণজিৎ সমাদ্দারের সইপত্র নিয়ে স্বপন পাড়ি দেবে শান্তিনিকেতনে 10:10 এক্সপ্রেস ট্রেনে। আজই দুপুরে কিংবা আগামীকাল রতনপল্লীর জমি রেজিস্ট্রি হওয়ার কথা। 10 জনের কোঅপারেটিভ, 10টা ফ্ল্যাট তৈরি হবে। রবীন্দ্র সাধন ভূমিতে বাস করার বাসনা রণজিৎ সমাদ্দারের বহুদিনের, কিন্তু অর্থ আর সুযোগের অভাবে সে স্বাদ কখনো পূরণ হয়নি। এবার এতদিনে বন্ধু স্বপন ঘোষের হাত ধরে সেই স্বাদ পূর্ণ হতে চলেছে। সুতরাং মনটা ফুরফুরে থাকা উচিত ছিল, কিন্তু উল্টে গেল সব উদ্দীপনা, সব উৎসাহ। মনের আকাশে শরতের বদলে এখন বাদল মেঘের ঘন ঘটা। হবেই না কেন? সাত সকালে গোপাল মাহাতোর মতো মানুষের লাশ দেখলে কি মেজাজ ঠিক রাখা যায়? ক্রিং করে রিং হয়েছে কি অমনি মোবাইল কানে চেপে ধরেন রণজিৎ সমাদ্দার। বলুন বিলাসবাবু, কোথায়? জায়গাটা সিল করে দিন। হ্যাঁ, ঠিক আছে, ডনিকে ছেড়ে দিন। আপনি থাকুন, আমি আসছি। চলুন চলুন। স্বপনবাবুর ফ্ল্যাটে তো? অবাক ধনপতি রায় জানতে চান। না, বৈকুণ্ঠ বাগানে। গাড়িটা ঘুরিয়ে নিন। অহেতুক কৌতূহলী হয়ে ওঠার বাসনা ধনপতি রায়ের চরিত্রে নেই, তাই কোনো প্রশ্ন না করেই গাড়ি ঘুরিয়ে দেন বৈকুণ্ঠ বাগানের দিকে। কানে আসে স্বপনবাবুর উদ্দেশ্যে মোবাইল ফোনে ঢেলে দেওয়া আইসি রণজিৎ সমাদ্দারের কথাগুলো। সরি, একটা মার্ডার কেসে ভীষণ ফেসে গেছি। না না, পলিটিক্যাল কিছু নয়, এক বেচারা গরিব ভ্যান চালক মার্ডার হয়েছে, থানায় লাশ টানত। সেটাই তো ভয়। পলিটিক্যাল হতে তো আজকাল দেরি হয় না, কোনো এক দলের নেতা এসে ঘোষণা করলেই হলো গোপাল মাহাতো আমাদের ক্যাডার। হ্যাঁ হ্যাঁ, আপনি যা ভালো বোঝেন করুন। বৈকুণ্ঠ বাগানে তেমন কিছু পাওয়া না গেলেও গলির মুখে পাক জমা ট্রেনের পাশে পাওয়া গেল চাপ চাপ রক্ত। বিলাসবাবুর বিবরণ অনুযায়ী ডনি নাকি এখানে এসেই থমকে গেছে। সব দেখে শুনে মাথা নাড়েন রণজিৎ সমাদ্দার। ধুলো মাখা রক্তের নমুনা সংগ্রহ করতে করতে বলেন, গোপালের লাশ যেখানে পড়েছিল সেখান থেকে বৈকুণ্ঠ বাগানের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। সুতরাং বৈকুণ্ঠ বাগানে চাপ রক্ত যে গোপালেরই, এমন প্রমাণ বৈজ্ঞানিক পরীক্ষা ছাড়া করা সম্ভব নয়। সকাল সকাল পুলিশ দেখে বৈকুণ্ঠ বাগানেও জমা হয় কৌতূহলী মানুষজন। চোখে মুখে তাদের আতঙ্কের ছাপ, মনের ভেতর চিন্তার আনাগোনা। কে কে খুন হলো? তাদের এলাকার কেউ নয় তো? না গো না, বৈকুণ্ঠ বাগানের মানুষ খুন হতে যাবে কেন? ওই যে লোকটা লাশ টানত, আরে চেনো না, গান্ধী কলোনি না কোথায় যেন থাকতো, সেই লোকটা খুন হয়েছে খালপাড়ে। লোক মুখে খবরটা পৌঁছে যায় বৈকুণ্ঠ বাগানে। কি নাম তোর?
ঝুপড়ি চায়ের দোকানের ছেলেটার কাছে জানতে চান রণজিৎ সমাদ্দার। আজ্ঞে হরি স্যার। মাথা নিচু করে জানিয়ে দেয় ছেলেটা। দোকান কি তোর নিজের, না কাজ করিস? আজ্ঞে স্যার, আমার বাবার দোকান। তোর বাবা কোথায়? বেকারিতে গেছে বিস্কুট রুটি আনতে। তোর দোকানের পাশে এত রক্ত এলো কোথা থেকে? এবার রণজিৎ সমাদ্দার নয়, জানতে চান বিলাসবাবু। জানি না স্যার, আপনাদের কুকুর আসার পরই জানতে পারলাম। দোকান খোলার সময়ও নজরে পড়েনি? না স্যার, তখনও কিছু দেখিনি। কখন দোকান খুলেছিস? 6টা বা 6:30 হবে। দোকান খুলে স্টোভে আগুন দিয়ে বাবা বাড়ি চলে যায়। আচ্ছা, তার মানে তোর বাবা রাতে দোকানেই ছিল? হ্যাঁ স্যার, আসলে বাবা রাতে দোকানে ঘুমায়। নাইট গার্ডদেরও বিশ্বাস করে না। কারা নাইট গার্ড দেয়? আগে পাড়ার মানুষেরা দিত, এখন আর কেউই দেয় না। তাই তো মাঝে মাঝে ছিচকে চোরেরা আসে, এটা ওটা ঘটি বালতি যা পায় চুরি করে নিয়ে যায়। তোর বাবা কোন বেকারিতে গেছে? কখন ফিরবে? মানিকতলায় সাইকেল নিয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না, এখনই ফিরে আসবে। বলেই পাল্টা প্রশ্ন করে হরি। স্যার, চা খাবেন? না থাক, লাগবে না। গোপাল মাহাতোকে চিনিস? সে কি এখানে কখনো এসেছে? হরির চোখে চোখ রেখে এই কথাগুলো বলল আইসি রণজিৎ সমাদ্দার। চিনব না কেন? গোপালদা তো আমাদের দোকানেই চা খায়, ঘুগনি পাউরুটি ও অন্য খাবারও খায় মাঝে মধ্যে। সে তো আমাদের এখানেই আড্ডা দেয়, সবার সাথেই তার ভালো সম্পর্ক, আর আমাকেও সে খুব পছন্দ করে। হরির কথা শেষ হতে না হতে কচুরিপানা ভিড় দুহাতে সরিয়ে সাইকেল টানতে টানতে দোকানের সামনে হাজির হল নিবারণ মোদক, হরির বাবা, এই চায়ের দোকানের মালিক। সাইকেলের হ্যান্ডেলে দুপাশে দুটো বাজারের ব্যাগ ঝোলানো। অনেক মানুষের ভিড়, তার সঙ্গে পাল্লা দিয়ে দুটো পুলিশ ভ্যান আর স্বয়ং পুলিশ কর্তাদের দেখে ভ্যাবাচাকা খায় নিবারণ। ঘটনার কারণ বোঝার চেষ্টা করতে না করতেই বিলাসবাবুর চোখে চোখ রেখে হরি এবার বলল, নিন, বাবা এসে গেছে। এই দোকান তো তোমার। রাতে তুমি দোকানে থাকো না বাড়ি চলে যাও? কাল রাতে কখন দোকান বন্ধ করেছিলে? হ্যাঁ স্যার, আমারই দোকান, প্রায় 14 বছরের পুরনো। রাতে দোকানেই থাকি, নইলে ঝাপের ফাঁক গলিয়ে বিস্কুট, সিগারেট, খৈনি, গুটকা এইসব প্যাকেটগুলো চুরি হয়ে যায়। হরির মা ভাত নিয়ে আসে রাত 9টা 9:30টায়। তারপর দোকান বন্ধ করতে করতে আরও আধ ঘন্টা 40 মিনিটের মতন লেগে যায়। নিবারণের বলার ভঙ্গিতে হাসি পায় রণজিৎ সমাদ্দারের। দোকান বন্ধ করার সঠিক সময় কত? আধা ঘন্টা না 40 মিনিট? হরির মাও কি রাতে দোকানে থাকে তোমার সঙ্গে? কি যে বলেন স্যার! রণজিৎ সমাদ্দারের প্রশ্নের উত্তরে লজ্জায় গদগদ হয়ে ওঠে নিবারণ। সে লজ্জায় মাথা নিচু করে আবার বলে, ওইসব ফষ্টি নষ্টির বয়স কি আর আছে স্যার? তাছাড়া এই তো ঝুপড়ির দোকান, বউ নিয়ে প্রেম করছি জানতে পারলে কি আর রক্ষে থাকবে? রাত চলা সব মার্কেটের দল এসে উকিঝুঁকি দেবে, সিটি মারবে, টোন কাটবে, আরও কত কি বাজে কথা বলবে স্যার। কাল রাতে তোমার দোকানের পাশে জলজান্ত একটা লোক খুন হয়ে গেল, তুমি কিছুই জানতে পারলে না? তোমার দোকানের ক্রেতা গোপাল খুন হলো, তুমি বুঝলে না? নিবারণের বক্তৃতা থামিয়ে সরাসরি প্রসঙ্গে ফেরেন রণজিৎ সমাদ্দার। ও মা, তাই নাকি? গোপাল ভ্যানওয়ালা আমার দোকানের পাশে মার্ডার হয়েছে? সব শুনে আকাশ থেকে পড়ে নিবারণ। বেশি ন্যাকা সাজার চেষ্টা করিস না। লক আপে গিয়ে ডান্ডা বেটা যদি না খেতে চাস তাহলে যা জানিস চটপট বলে ফেল। না স্যার, বিশ্বাস করুন, আমি কিছু জানি না, আমি সত্যি কিছু জানি না। সারাদিন খাটাখাটনির পর দুটো ভাত পেটে পড়লে আর কোনো সার থাকে না। তাছাড়া আমার দোকান তো রাস্তার মোড়ে, গোলমাল কথাবার্তা, গাড়ির হর্ন তো লেগেই থাকে। তার মাঝে কি করে বুঝবো স্যার? তোমাকে যে বাপু একবার থানায় যেতে হবে। ধীর শান্ত স্বরে আদেশ শোনান রণজিৎ সমাদ্দার। কেন স্যার? আমি কি অন্যায় করলাম? আমি তো কিছুই জানি না। থানায় যাওয়ার কথা শুনে
ফ্যাকাশে হয়ে যায় নিবারণের মুখ। হাউ হাউ করে কাঁদতে শুরু করলো হরি। স্যার, এই স্কুল ব্যাগটা পড়েছিল নর্দমায়। পুলিশের লাঠির মাথায় ঝুলিয়ে নর্দমার জল কাদা নোংরা মাখা মিলিটারি রঙের ক্যানভাসে তৈরি স্কুল ব্যাগ রণজিৎ সমাদ্দারের সামনে হাজির করেন হেড কনস্টেবল নীরদবাবু। খুলুন, দেখুন ভিতরে কি আছে। কোনো কাজের জিনিস থাকতেও পারে। গোপাল মাহাতোর খুনের সঙ্গে স্কুল ব্যাগটার গভীর কোনো সম্পর্ক থাকতে পারে, এই কথা ভেবে রণজিৎ সমাদ্দারের পুলিশি চোখ দুটো চকচক করে ওঠে। গোপাল মাহাতোর লাশ পৌঁছানোর আগেই পুরো গান্ধী কলোনি ভেঙে পড়ে থানায়। ছেলে মেয়ে যুবক যুবতী বুড়ি বুড়া বাদ নেই কেউই। এর থেকে বোঝা যায় গোপাল মাহাতো লোকটা কতটা ভালো মানুষ ছিল এবং মানুষের সেই লাশ টানা ভ্যানওয়ালাকে কতটা ভালোবাসত। নানকার আর্ত কান্নার সঙ্গে পাল্লা দিয়ে কেঁদে ওঠে কলোনির মানুষজন। গোপালের খুনিকে এক্ষুনি চাই। খুনিকে এক্ষুনি খুঁজে বের করতে হবে। গোপালের মতো অজাতশত্রু নিরীহ মানুষকে কে খুন করতে পারে? কি দোষ করেছিল গোপাল? জানতে চায় ক্ষিপ্ত মানুষেরা। থানার বারান্দায় দাঁড়িয়ে দু হাত তুলে সান্ত্বনা দেন রণজিৎ সমাদ্দার। ঘোষণা করেন 24 ঘন্টার মধ্যেই খুঁজে বের করবেন খুনিকে। থানায় সবার কাছে গোপাল তাদের ভালোবাসার মানুষ। লাশ টানা ভ্যান চালক হলেও গোপাল থানারই একজন কর্মচারীর মতো। তার হত্যার কারণ খতিয়ে দেখতে, খুনিকে খুঁজে বের করতে একটুও কসুর করল না পুলিশ। সত্যি কোনো রকম কসুর করেনি। গোপালের বডি পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠিয়ে জিপে চড়ে বসেন রণজিৎ সমাদ্দার, সঙ্গে বিলাসবাবু আর নীরদ সেন। বৈকুণ্ঠ বাগানে নিবারণের চায়ের দোকানের পাশে ড্রেনে পাওয়া স্কুল ব্যাগের ঠিকানা মিলিয়ে সোজা হাজির হন এমডি রোডের গুড মর্নিং নার্সারি স্কুলে। ক্লাস টিচার তানিয়া চক্রবর্তী জল কাদায় ভেজা দীপ অগ্রওয়ালের খাতা চিনতে ভুল করেন না। স্কুলের প্রিন্সিপাল কাকলি বন্দ্যোপাধ্যায় নথি খুলে জানিয়ে দেন ক্লাস 1-এর ছাত্র দীপের বাবার নাম ঠিকানা। অ্যাটেন্ডেন্স রেজিস্টার দেখে বিলাসবাবু চিন্তিত হন যে দীপ কালকেও স্কুলে এসেছিল। স্কুল থেকে বের হয়ে সোজা আকাশ মিনারের দিকে জিপ ছোটান রণজিৎ সমাদ্দার। সোজা দীপ বাড়ির সামনে গিয়ে জিপ থামল। ডোরবেলের শব্দে ফ্ল্যাটের দরজা খুলে সামনে দাঁড়ায় মদন অগ্রওয়াল। দরজার সামনে পুলিশের উপস্থিতিতে একটু ঘাবড়ে গেলেও মুখের ক্যানভাস যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে মদনবাবু বললেন, হ্যাঁ বলুন। আপনি মদনবাবু? মদন আগরওয়াল। হ্যাঁ, কিন্তু আপনার ছেলেকে একবার ডাকবেন। দীপ? দীপকে? সে তো স্কুলে গেছে। কবে কবে স্কুলে গেছে? কেন, আজই সকালবেলায়। থুতু গিলে শুকিয়ে যাওয়া গলার স্বর স্বাভাবিক করার চেষ্টা করে মদন। কার সঙ্গে স্কুলে গিয়েছে? পাল্টা প্রশ্ন করেন রণজিৎ সমাদ্দার। আসুন না, ভেতরে আসুন। ডান হাত প্রসারিত করে রণজিৎ সমাদ্দার, বিলাসবাবু আর নীরদ সেনকে ভেতরে আসার আহ্বান করে মদনবাবু। উৎকণ্ঠা ছড়ায় চোখে মুখে। দীপের কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো? আপনার স্ত্রী মানে দীপের মা কোথায়? বৈঠকখানার সোফায় নিজেকে এলিয়ে দেন রণজিৎ সমাদ্দার। মার্কেটিং, মানে বাজারে, মানে বাজার করতে গিয়েছেন। বলতে বলতে চুপ করে বসে পড়ে রণজিৎ সমাদ্দারের সামনের সোফায়। পাল্টা প্রশ্ন করে মদন আগরওয়াল। আপনাদের উদ্দেশ্য তো কিছু বুঝতে পারছি না। আপনারা কি জন্য এসেছেন? গোপালকে চেনেন? গোপাল মাহাতো? পুলিশের কঠিন দৃষ্টি ছড়িয়ে মদন আগরওয়ালের কাছে জানতে চান রণজিৎ সমাদ্দার। কোন গোপাল? আমাদের পরিবার বা আমার বন্ধুদের মধ্যে তো কারো নাম গোপাল না। কি করেন সে? ভ্যান চালাতো। অবশ্য আপনার চেনার কথা নয়। গোপালের বাবা সুন্দরলাল আপনার বাবার সিমেন্টের দোকানে ভ্যান টানত। সুতরাং। ওহ, তাই বলুন।
সিমেন্টের ডিলারশিপ তো আমরা অনেক দিন আগেই ছেড়ে দিয়েছি। জানি আপনাদের এখন প্রমোটিংয়ের ব্যবসা। বলেই এক চুটকিতে কথা ঘোরান রণজিৎ সমাদ্দার। আপনার স্ত্রীর নাম তো সুনিতা দেবী। হ্যাঁ, কিন্তু এসব খবরে আপনাদের কি দরকার তা তো ঠিক বুঝতে পারছি না। মদন আগরওয়ালের পূর্বপুরুষ উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও 3 পুরুষ কলকাতায় থাকার সুবাদে বাংলা ভাষায় কোনো জড়তা নেই। বিলাসবাবু বললেন, আমরা গুড মর্নিং নার্সারি স্কুল থেকে সব খবর জেনে এসেছি। এসআই বিলাসবাবু হঠাৎ খবরের আণবিক বোমটা ছাড়েন। দিবা স্কুলে যায়নি, অথচ আপনি বলছেন আপনার স্ত্রী সুনিতা দেবীর মোবাইল ফোন আছে নিশ্চয়ই। বিলাসবাবুকে চাপা দিয়ে আবার জেরা শুরু করেন রণজিৎ সমাদ্দার। কোথাকার কে একজন ভ্যান চালকের খুনের সঙ্গে আমাদের জোড়ানোর মতলবটা ঠিক বোঝা যাচ্ছে না। আপনারা কি চাইছেন? ফোন করে আপনার স্ত্রীকে ডেকে পাঠান, আমরা তাকে জেরা করব। না, তিনি এখানে আসবেন না। আর তাছাড়া এগুলো আমাদের ব্যক্তিগত ব্যাপার। দেখুন মদনবাবু, আপনাদের ব্যক্তিগত ব্যাপার যদি ব্যক্তিগত পর্যায়ে থাকতো, আমরা এখানে এসে সময় নষ্ট করতাম না। আপনাদের ব্যক্তিগত কারণের অছিলায় একজন নিরীহ মানুষ খুন হয়েছে, সুতরাং বুঝতেই তো পারছেন। নাটকীয়ভাবে হঠাৎ থামেন রণজিৎ সমাদ্দার। আপনারা কি আমাকে কিংবা আমার একমাত্র ছেলে দীপকে বাঁচাতে পারবেন? আমরা যথার্থ চেষ্টা করব। কি হয়েছে আপনার আর আপনার ছেলের? পুলিশের ওপর আমার কোনো বিশ্বাস নেই। কতবার পুলিশের কাছে গিয়েছেন? সুনিতাকে আমি ডিভোর্স দিলেও দীপকে ছাড়তে পারবো না দারোগা বাবু। ও যে আমার চোখের মণি। তাছাড়া দীপও পছন্দ করে না সুনিতাকে। একটা নষ্টা প্রস্টিটিউট মাকে কোনো ছেলেই বা পছন্দ করবে কেন? আপনি আদালতে যান, দরকার পড়লে আপনার স্ত্রীর উপর লিগ্যাল অ্যাকশন নিন। চোর না শুনে ধর্মের কাহিনী। ডিভোর্স পেপার পাঠিয়েছিলাম, সব কাগজপত্র ঠিক করেছিলাম, কিন্তু সে সই করেনি। 10 লাখ দাবি করেছে আমার কাছ থেকে। শেষ পর্যন্ত কাল রাতে সুনিতার মামাতো ভাইয়ের বন্ধুদের দিয়ে ওর বড় বাজারের বাড়ি থেকে কিডন্যাপ করালো দীপকে। মুক্তিপণ চাইল 20 লাখ। অথচ আমি জানি দীপ কিডন্যাপ হয়নি। বহাল তবিয়েতেই আছে তার মামার বাড়িতে। দ্বীপের মামা বাড়ি কোথায়? কাকুরগাছির কাছে। বৈকুণ্ঠ বাগান পার হয়ে খালপাড় দিয়ে গেলে আরও কাছে হয়। তাহলে বড় বাজারের বাড়িতে কে থাকে? হিসাব মেলাতে অসুবিধা হয় বিলাসবাবুর। সুনিতা থাকে। সে নতুন ক্লায়েন্ট পেয়েছে বদ্রীপ্রসাদ তেওয়ারি। বড় বাজারের বনেদি ব্যবসায়ী ছিল, এখন অবস্থা পড়তির দিকে, তাই টাকার দরকার। বড় লোকের সুন্দরী বউকে ফুসলে এখন কিডন্যাপের খেলায় মেতেছে। ও বেটাই এসব বুদ্ধি দিচ্ছে। দ্বীপের মামা বাড়ির সঙ্গে আপনার সম্পর্ক কেমন? বুঝে নিতে চান রণজিৎ সমাদ্দার। খারাপ না, খারাপ হবেই বা কেন? টোটালি কারাপ্ট ইমরাল একটা পরিবার। আমার শ্বশুর মশাইয়ের এক ছেলে, আর্থারাইটিসে পঙ্গু, তাই কাজকর্ম কিছু করতে পারে না। তাই সংসার চলে এই 4 মেয়ের হাজবেন্ডদের স্কুইচ করে। আগে আমিও 5,000 টাকা মাসোহারা দিতাম, আরও কিছু লাগলে তাও দিতাম। এখন আর কিছু দিই না। বিলাসবাবু, আপনি বরং কাকুরগাছি যান, গিয়ে দেখুন ওখানে কিছু পাওয়া যায় কিনা। আমি মদনবাবুকে নিয়ে বড় বাজার চললাম। দীপকে পেলে সোজা থানায় নিয়ে আসবেন। চলুন মদনবাবু। সোফা ছেড়ে উঠে দাঁড়ান রণজিৎ সমাদ্দার। না না, আমি কোথাও যাব না। সে কি, আপনার কিডন্যাপ হয়ে যাওয়া ছেলেকে উদ্ধার করতে আপনি যাবেন না? ছেলের প্রতি ভালোবাসার এই নমুনা? না না, যাব না। ফালতু ওখানে গিয়ে কি লাভ হবে? তাছাড়া পুলিশ সাহায্য করছে জানতে পারলে হয়তো দীপকে খুন করে ফেলবে। না না, আমি যাব না। প্রয়োজনীয় ঠিকানা সংগ্রহ করে ততক্ষণে কাকুরগাছির উদ্দেশ্যে রওনা হয়ে যান বিলাসবাবু। বড় বাজারের ফ্ল্যাটে বদ্রীপ্রসাদকে পাওয়া গেলেও সুনিতা দেবীকে পাওয়া যায় না।
রণজিৎ সমাদ্দারের জেরার জবাবে বদ্রীপ্রসাদ গড়গড়িয়ে স্বীকার করে সুনিতা দেবীর সঙ্গে তার মেলামেশা ভাব ভালোবাসার যাবতীয় কথা স্বীকার করে সুনিতা দেবীর প্ররোচনাতেই দীপকে নিয়ে কিডন্যাপ খেলার কথাও। বদ্রীপ্রসাদ স্বীকার করে গতকাল রাত 11টা নাগাদ মোটর বাইকে চেপে বড়বাজার থেকে কাকুরগাছি রওনা হওয়ার কথা। উদ্দেশ্য মদন আগ্রওয়ালকে ভড়কি দেওয়া, কারণ মদন মাঝে মধ্যেই বড়বাজারের ফ্ল্যাটে এসে দীপকে দেখে যায়। সেক্ষেত্রে বউবাজার থেকে দীপকে সরাতে পারলে কিডন্যাপের গেমটা সহজেই বিশ্বাসযোগ্য করে তোলা যাবে। কাকুরগাছির মামার বাড়ি পছন্দ করে না দীপ। তাছাড়া মদনের সঙ্গে গোলমালের কারণে বাপের বাড়িতেও পাত্তা পায় না সুনিতা। মুক্তিপঞ্চে মদনবাবুকে ফোন করতো কে? ধীর অথচ গম্ভীর স্বরে জানতে চান রণজিৎ সমাদ্দার। সুনিতার মামাতো ভাই বিদ্যেশ্বরীর নাম নিয়ে আমিই ফোন করতাম। কেন? ওর নাম নিতেন কেন? কারণ বিদ্যেশ্বরীর সঙ্গে মদনবাবুর সম্পর্ক ভালো নয়। বিদ্যেশ্বরীর সঙ্গেই সুনিতা প্রথমবারের মতো ঘর ছাড়ে বছর কয়েক আগে। চাঁদিপুরে এক হোটেলে 3 সাথে কি যে হয়েছিল সে আর কারো জানা বাকি নেই। আর ও যা মহিলা, ওকে পেলে। বিদ্যেশ্বরী এখন কোথায়? তার সঙ্গে আপনাদের যোগাযোগ আছে? সেও কি আপনাদের সঙ্গে জড়িত? বদ্রীপ্রসাদকে থামিয়ে জানতে চান রণজিৎ সমাদ্দার। না, ও আমাদের সাথে নেই। ও কোথায় আছে তাও জানি না। আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। আর সুনিতা দেবীর সঙ্গে? তার সঙ্গে কোনো যোগাযোগ আছে? না, আমার জানা নেই। তবে তলে তলে কিছু থাকলেও থাকতে পারে। ও যা মহিলা। আপনি বলছেন সুনিতাকে ভালোবাসেন? আপনার ভালোবাসা বদ্রীনাথের সঙ্গে শেয়ার করবেন? না। কোনো উত্তর দেয় না বদ্রীপ্রসাদ, মাথা নিচু করে বসে থাকে। তা সব ঠিক আছে, কিন্তু গোপালকে খুন করলেন কেন? সরাসরি প্রসঙ্গে ফেরেন রণজিৎ সমাদ্দার। কোন গোপাল স্যার? আমি কোনো গোপালকে চিনি না। ন্যাকামি হচ্ছে। কোন গোপাল স্যার? ভ্যান চালক গোপাল মাহাতো। বৈকুণ্ঠ বাগানে মেরে তাকে এনে ফেললেন খালপাড়ে। পুলিশের মেজাজে চিৎকার করে ওঠেন রণজিৎ সমাদ্দার। বিশ্বাস করুন স্যার, আমরা কাউকে খুন করিনি। আমি কাউকে খুন করিনি। 2 হাত জোর করে মিনতি করে বদ্রীপ্রসাদ। আমরা মানে? আপনি সুনিতা দেবী আর দীপ ছাড়া আর কে সঙ্গে ছিল? না স্যার, আর কেউ ছিল না। আমরা দুজনেই ছিলাম। এখনো সত্যি কথা বলুন। গোপালকে খুন করলেন কেন? ওর সাথে আপনাদের কি শত্রুতা আছে? ভ্যানওয়ালার নাম গোপাল কিনা জানি না। মাথা নিচু করে বলা শুরু করে বদ্রীপ্রসাদ। বড্ড ঝামেলা করছিল। বৈকুণ্ঠ বাগানের মোড়ে দীপ ওকে প্রথম দেখতে পায়। অমনি চিৎকার শুরু করে, আঙ্কেল বাঁচাও, সেভ মি আঙ্কেল। এরা আমাকে কিডন্যাপ করছে, বাপের কাছে টাকা নেবে। সেভ মি প্লিজ, সেভ মি আঙ্কেল। দীপ বুঝলো কি করে আপনারা ওকে কিডন্যাপ করছেন? সুনিতাই দায়ী স্যার। দিনরাত ছেলেটার কানের কাছে কিডন্যাপ গান শোনালে বুঝতে পারবে না। রাস্তায় নেমেও অন্তত 10 বার একই কথা বলেছে। তাছাড়া দীপ ছোট হলেও খুব ইন্টেলিজেন্ট স্যার। ধরা পড়া আসামির শেষ জবানবন্দির মতো শোনায় বদ্রীপ্রসাদের কথাগুলো। ঠিক তখনই নিজস্ব পুলিশ বাহিনী নিয়ে ঘরে ঢোকেন বড়বাজার থানার ওসি গোবিন্দ গোপাল গুপ্ত। চোখ আর আঙ্গুলের ইশারায় গোবিন্দবাবুকে বসতে অনুরোধ করেন রণজিৎ সমাদ্দার। বদ্রীপ্রসাদের চোখে চোখ রেখে জানতে চান রণজিৎ সমাদ্দার। তারপর গোপাল আপনাদের বাধা দিল? হ্যাঁ স্যার, ভ্যান চালিয়ে একেবারে সামনে এসে দাঁড়ালো। দীপকে বোধহয় আগে থেকেই চিনত লোকটা। তারপর কি হলো? বাইক থামতেই দীপ স্কুলের ব্যাগটা ভ্যানের উপর ছুঁড়ে সুনিতাকে ঠেলে ভ্যানের সামনে চলে যায় আর বলতে থাকে, সেভ মি আঙ্কেল। তখন কি করা উচিত বুঝতে না পেরে লোকটাকে এক ধাক্কা মারি। প্রথমে লাইট পোস্টে, পরে চায়ের দোকানে টিনের চালায় ধাক্কা খেয়ে লোকটা গড়িয়ে পড়ে ড্রেনের পাশে, সঙ্গে দ্বীপের স্কুল ব্যাগ। তারপর সুযোগ বুঝে ওখান থেকে পালিয়ে যাই আমরা, কারণ দ্বীপের চিৎকার শুনে লোকজন জড়ো হলে
কিডন্যাপার বলে আমাদের পিটিয়ে মারত। এক মুহূর্ত চুপ করে থাকে বদ্রীপ্রসাদ। গোপালের লাশ কিন্তু পাওয়া গেছে খালপাড়ে, বৈকুণ্ঠ বাগানের থেকে অনেক দূরে। লাশ? কি বলছেন স্যার? লোকটা মারা গেছে? কিন্তু বিশ্বাস করুন, আমি ওকে ধাক্কা মারি, আর কিছুই করিনি আমি। নো নো ড্রামা, নাটক করবেন না। কিভাবে কি দিয়ে খুন করেছেন বলে ফেলুন। আর লাশটাই বা এত দূর গেল কিভাবে? বিশ্বাস করুন স্যার, খুন আমি করিনি। লোকটাকে ধাক্কা দিয়ে ফেলে বাইক নিয়ে পালিয়েছিলাম, কিন্তু দ্বীপের পা দাপড়ানিতে শেষ পর্যন্ত থামতে হলো খালপাড়ে, নইলে বাইক উল্টে আমাদের তিনজনেরই মেজর অ্যাক্সিডেন্ট হয়ে যেত। খালপাড়া বাইক থামিয়ে আমরা দ্বীপকে বোঝানোর চেষ্টা করছিলাম, ইট ইজ নাথিং বাট এ গেম। ঠিক তখনই রক্তমাখা লোকটা ফ্যান টানতে টানতে আবার এসে হাজির হলো, টানাটানি করতে লাগলো দ্বীপকে। আমি তখন কিছুই বুঝতে পারছিলাম না। অমনি আপনি বড় একটা পাথর তুলে গুড়িয়ে দিলেন গোপাল মাহাতোর মাথাটা। না স্যার না, দ্বীপকে ছাড়িয়ে নিয়ে আমি আর সুনিতা আবার ধাক্কা মারি লোকটাকে। তারপর কি হয়েছে জানি না, আমরা পালিয়ে যাই। কোথায়? কাকুর কাছে। সেখানে সুনিতা আর দ্বীপকে ছেড়ে আমি একাই বাড়ি ফিরে আসি রাত 1টা নাগাদ। মোবাইল ফোন বেজে ওঠে রণজিৎ সমাদ্দারের। হ্যাঁ হ্যালো, বিলাসবাবু বলুন। সুনিতা দেবীকে অ্যারেস্ট করুন। দ্বীপ ভর্তি? কোন নার্সিং হোমে? না না, তেমন কিছু হয়তো নাও হতে পারে। রিফ্লেকশন অফ শক থেকে জ্বর হয়েছে, ভুল বকছে। এনিহাও নার্সিং হোমে ওকে পাঠিয়ে দিন। দ্বীপের স্টেটমেন্টটাও দরকার। হ্যাঁ হ্যাঁ, মদনবাবুকে ডিটেন করুন। গোবিন্দ গোপালবাবু এসে গেছেন, বদ্রীপ্রসাদকে অ্যারেস্ট করে নিয়ে আসছি।